এগিয়ে রাখার। আমি আপনাদেরকে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। আজকের এই মঞ্চ, এই অডিটোরিয়াম, একটা মুহূর্তের জন্য আমার মনে হয়নি যে আমি বাংলাদেশের বাইরে আছি। জাপানের মতো দেশে, প্রশান্ত মহাসাগরের ঢেউয়ে বেষ্টিত একটা আইল্যান্ড, সেই দেশে এরকম একটা প্রভিন্সে বলতে পারি আমি এরকম শত শত আমার বাংলাদেশি ভাই বোনের সামনে কথা বলছি, এর চেয়ে গর্বের আর কিছু হতে পারে না। তো এই একখণ্ড বাংলাদেশের সামনে আমি আরেকটু কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আজকের এই প্রোগ্রামটির জন্য, এবং শত শত কিলোমিটার দূর থেকে অনেকে আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ আমরা একসাথে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশকে আমাদের সাধ্যের সবটুকু দিয়ে গড়ার জন্য যে কাজগুলো করা দরকার আমরা সেগুলো করব। আমি আমার এই ভাই বোনদের সামনে আমার 1 বছরে দেখা বাংলাদেশকে নিয়ে কিছু কথা বলতে চাই। জুলাই 24-এর আগে বাংলাদেশকে আমরা যেভাবে দেখেছি, অগাস্ট 5-এর পরে বাংলাদেশকে আমরা সেভাবে দেখিনি। সৌভাগ্যক্রমে সৃষ্টিকর্তার ইচ্ছায় খুব কাছে থেকে বাংলাদেশ নামক রাষ্ট্রটা কিভাবে পরিচালিত হয় সেটা দেখার একটা সৌভাগ্য হয়েছিল। আমাদের কাছে মনে হয়েছে এখানে অধিকাংশ রাজনীতিবিদ বা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেক যারা রয়েছে, এই অধিকাংশ মানুষজন আমাদের সামনে অভিনয় করে এবং তারা যতটুকু দেখাতে চায় ততটুকু দেখায়, যেভাবে দেখাতে চায় সেভাবে দেখায়, এবং যে ক্যারেক্টারগুলো আমাদের সামনে অভিনয়টা করে আমরা তাদেরকে সকল ধরনের ভালো খারাপের জন্য দায়ী মনে করি। কিন্তু পর্দার পিছনের যে ডিরেক্টর, প্রযোজক, চিত্রনাট্য নির্মাতা, স্ক্রিপ্ট রাইটার, তারা আমাদের সবসময় চোখের আড়ালেই থেকে যায়। এবং দেখবেন বিগত 16 বছরে তাদের নাম আমি আপনি জানি না, তাদের বাড়িঘর কোনোটাই বাংলাদেশে না, জন্মসূত্র হয়তো বাংলাদেশে ছিল এক সময়, এখন তার সাম্রাজ্য কানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়া, ইউরোপ থেকে শুরু করে পৃথিবীর যত বিলাসবহুল দেশ আছে সেসব জায়গায়। এবং এই স্ক্রিপ্ট রাইটার যারা আছে, ডিরেক্টর যারা আছে, তাদের একটা এম্পায়ার আছে। এই এম্পায়ারের বিভিন্ন ক্যারেক্টার আছে। এই ক্যারেক্টারগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আছে। বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা, রাজনীতিতে আছে, আপনি যদি দেখেন আমলাতন্ত্রে আছে, প্রশাসনে আছে, মিডিয়াতে আছে, ব্যবসাতে আছে, এবং সাধারণ জনগণের ভান ধরে অনেকে আছে, এজেন্সির ভান ধরে অনেকে আছে, বৈদেশিক বন্ধুর ভান ধরে অনেকে আছে। এই অল্প সময়ে সরাসরি দেখার সুযোগ হয়নি, কিন্তু মাঝে মাঝে কাছাকাছি, ওই যে আগুনে পড়িনি কিন্তু আগুনের তাপ পেয়েছি, সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে এই বিষয়গুলো পুরো বাংলাদেশের সামনে আমার যে ভাইরা লড়াই করেছে তাদের সামনে তুলে ধরা দরকার। প্রত্যেকটা জায়গায় এই একটা অসাধু চক্র আছে। আমরা অসাধু চক্র বলতে কাউরান বাজারের কিছু ব্যবসায়ীকে বুঝি, কাঁচা বাজারের কিছু ব্যবসায়ীকে বুঝি, দ্রব্যমূল্যের দামের ঊর্ধ্বগতির সাথে সম্পর্কিত কিছু ব্যবসায়ীকে বুঝি। কিন্তু এর চেয়েও বড়, এত বড় বড় অসাধু চক্র আছে যেগুলোর নামও আমরা কখনো শুনিনি, চেহারাও কখনো দেখি না, কিন্তু প্রত্যেকটা পার্সেন্টেজ তাদের ঘরে পৌঁছে যায়। এই পার্সেন্টেজ 2-5%-এর মধ্যে সীমাবদ্ধ না। আপনার দেশের বড় বড় বাহিনীর যে অস্ত্র সরঞ্জাম কেনা হবে, আপনার বাহিনী সার্বভৌমত্ব রক্ষায় যে শক্তিশালী হয়ে উঠবে, সেই হয়ে ওঠার যত ধরনের সরঞ্জাম, যন্ত্রপাতি এবং ব্যাকআপের প্রয়োজন, তার জন্য যত বরাদ্দ, সেই বরাদ্দের অধিকাংশই ওই বড় বড় কুমিরগুলো খেয়ে ফেলে, যেগুলো সম্পর্কে আমাদের বিন্দুমাত্র ধারণা নাই।
এখানে ওবায়দুল কাদেররা, ওই পীর সাহেব নামক বেক্সিমকোর পীররা, দরবেশরা এখানে তাদের থেকে একটা অংশ পায়, কিন্তু তাদের বড় বড় পীরগুলো বিভিন্ন জায়গায় বিশ্বের বসে আছে। আমি অল্প সময় আমার সহযোদ্ধা হাসনাত, নাহিদ, আসিফ, নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই, এখন তাসলিম যারা আপু এসেছেন, আরো অনেকে আছে, হয়তো সবার নাম একবারে বলা পসিবল না। আমরা এই অল্প সময় দেখেছি, আমরা যখন তাদের উপস্থিতি, প্রভাব, তাদের কালো ছায়া এই দেশের সার্বভৌমত্বে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছুটা আন্দাজ করতে পেরেছি এবং তাদেরকে আঘাত করার চেষ্টা করেছি, তারা তাদের পুরো সার্কেলটাকে একসাথে নিয়ে আমাদেরকে যেভাবে আঘাত করে, প্রশ্নবিদ্ধ করে, প্রোপাগান্ডা ছড়িয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া যায়, যেভাবে আপনাদের কাছে আমাদের গ্রহণযোগ্যতাকে নষ্ট করে দেওয়া যায়, সেই সকল প্রক্রিয়ার জন্য তারা শত শত কোটি টাকা ব্যয় করেছে এবং এখনো করছে। কারণ তাদেরকে প্রশ্ন করার সাহস এতদিন কেউ করেনি। আপনি প্রশ্ন করা শুরু করেছেন যেদিন তার কোমর ভেঙে দেওয়ার সামর্থ্য আপনার হবে, সেদিন কি আপনি সেটা ভেঙে দিবেন, এটা তারা জানে। এই জায়গা থেকে তারা প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গায়, এই মানুষগুলোর সংখ্যা বেশি না, আমি স্পষ্টভাবে এটা বিশ্বাস করি, বাংলাদেশের গুরুত্বপূর্ণ এই যে স্টেটগুলো রয়েছে, এখানে খারাপ মানুষের সংখ্যা 50% বা তার বেশি এরকম না। এই সংখ্যাটা হতে পারে 10%, 20%, 30%, বাট অর্ধেকের বেশি কোনোদিনও না, অর্ধেকের কম। এই সংখ্যাটা, এই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ স্টেক একটা আরেকটার সাথে ইন্টার কানেক্টেড। এবং আপনি যখন যদি আমলাতন্ত্রে আঘাত করেন, মিডিয়া দিয়ে আপনার প্রোপাগান্ডা হবে। আপনি যদি রাজনীতিবিদদের কোমরে আঘাত করেন, যারা কালপ্রিট, দেখবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে আপনাকে আঘাত করা হবে। আপনি যদি ব্যবসায়ী নামক কিছু রক্তচোষা ব্যবসায়ীকে আঘাত করতে যান, দেখবেন সবাই মিলে আপনার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো শুরু করেছে। সো আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, মানে আমার কাছে মনে হয়েছে, আমরা যদি একসাথে এই পুরাতন এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে ফাইট দিতে যাই, আমরা যারা এই প্রজন্মের রাজনীতিতে হোক বা বিভিন্ন ক্ষেত্রে ভালো উদ্দেশ্য নিয়ে সাহস করে সামনে এগিয়ে যাচ্ছি, তাদেরকে আমাদের প্রোটেক্ট করতে হবে। আমরা সোশ্যাল মিডিয়ায় অসংখ্য প্রোপাগান্ডার সমন্বয় দেখছি। আমার গ্রামের যারা ভাই বোনেরা, মা বাবা, চাচারা, তাদের এই ফ্যাক্ট চেক করার কিন্তু অ্যাবিলিটি নাই। না থাকার কারণে তারা তাদের জায়গা থেকে অনেকে এগুলো বিশ্বাস করে ফেলছে। কিন্তু যেই প্রজন্ম, আমার যেই সহযোদ্ধারা এই অভ্যুত্থানের লড়াইয়ে দেশে দেশের বাইরে নেতৃত্ব দিয়েছে, সংগঠিত করেছে, তারা যদি এই প্রোপাগান্ডাগুলোকে ব্রেক না করে, তাহলে যারা সাহস নিয়ে সামনে এগিয়ে আসবে তারা কেউ দাঁড়াতে পারবে না। এটা হচ্ছে চরম একটা বাস্তবতা। কারণ যারা এই সাহস নিয়ে সামনে আসবে তাকেই পটেনশিয়াল থ্রেট মনে করা হবে এবং সে যত ভালোই হোক না কেন তাকে ধ্বংস করার সকল অপচেষ্টা চালানো হবে। আপনারা দেখে থাকবেন, এখন মিডিয়াতে কিছুদিন আগে গুলশানে একজন সমন্বয়ক 10 লক্ষ টাকা কোথাও চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছে, শাস্তি হয়েছে, জেলে আছে। সমন্বয়ক পরিচয়টা করেছে, কোন সমন্বয়ক কোন ফাইলে আছে আমরা খুঁজে পাইনি আমাদের জায়গা থেকে। ধরেন তারপরও সে যত বড় সমন্বয়ক হোক, সে আমাদেরও যদি সংগঠনের কেউ হয়, সবার আগে দেখতে হবে সে যখন অপরাধ করেছে, ধরা পড়েছে, এরপরে আমরা আমাদের জায়গা থেকে ওই চোর বাটপারকে প্রোটেক্ট করতে গিয়েছি কিনা। বরং যখন তার এই বিচারিক প্রক্রিয়াগুলো শুরু হয়েছে, সর্বপ্রথম তাকে ধরার তথ্যটি আমাদের একজন সহযোদ্ধা পুলিশের কাছে দেয় যে আমাদের কাছে খবর আসছে সমন্বয় পরিচয় ব্যবহার করে ওই একটি ছেলে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, এবং এরপরে তাকে ধরা হয়। এই খবরটি মেইন স্ট্রিম মিডিয়ায় অন্তত 10 দিন 100টা ফটো কার্ডে প্রচার করা হয়েছে, সমস্যা নেই হোক। কিন্তু যেই খুনি হাসিনা এই বাংলাদেশ থেকে বিগত 16 বছরে $234 বিলিয়ন পাচার করেছে, তার এবং তার দোসররা, তাদেরকে নিয়ে কয়টা ফটো কার্ড এই 1 বছর প্রচার হয়েছে। এখানেই হচ্ছে সূক্ষ্ম খেলাটা। আপনাদের চোখের সামনে 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকার এমন এমন ফটো কার্ড আর লোভনীয় চিত্র প্রকাশ করা হবে, অথচ ওই খুনিরা 1000-এর অধিক খুন করে এই দেশ ছেড়ে পালিয়ে গেল,
ওই খুনিরা আমার শাপলা চত্বরে আলেম ভাইদেরকে, শতাধিক ভাইদেরকে নৃশংসভাবে হত্যা করলো। ওই খুনিরা আমার দেশপ্রেমিক যারা আমার বাহিনীর সদস্য ছিল তাদেরকে মিডিয়ার হত্যাকাণ্ডে দেশ এবং দেশের বাইরের এজেন্সির সহযোগিতায় হত্যা করলো। তাদেরকে নিয়ে আপনি 100টা ফটো কার্ড বানাতে দেখবেন না। তো সবচেয়ে বড় আমরা এই সময়ে যেটা দেখেছি, এই প্রত্যেকটা জায়গায় প্রত্যেকের কিছু পারপাস আছে। আমরা যে মিডিয়া হাউসগুলো দেখি, এতদিন আমি আমার সময় বলি, আমার ইউনিভার্সিটি লাইফ গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগে পর্যন্ত আমি অন্তত মিডিয়া যা দেখতাম তা অলমোস্ট পুরোটাই বিশ্বাস করতাম, বাংলাদেশের প্রথম সারির মিডিয়া যেগুলো আছে। অথচ এখন দেখি বাংলাদেশের প্রথম সারির মিডিয়া বলতে আমরা যাদেরকে চিনি, সেই মিডিয়া হয় কোনো ব্যক্তির, না হয় কোনো গোষ্ঠীর, না হয় কোনো দলের, না হয় কোনো এজেন্সির, না হয় দেশ এবং দেশের বাইরের ব্যাক্ট কোনো ধরনের সংগঠনের, দেশের, প্রতিষ্ঠানের। এবং এই মিডিয়া শুধুমাত্র নিজের সাস্টেইনেবিলিটি বা এক্সিস্টেন্স রক্ষার জন্য মাঝে মাঝে কিছু ভালো ভালো নিউজ আপনার সামনে দেয়, বাকি সবকিছু এমনভাবে শিরোনাম করবে, এমনভাবে দেখাবে যেন তার ওই ব্যক্তি, গোষ্ঠী, দল, প্রতিষ্ঠান কিংবা এজেন্সির উদ্দেশ্য হাসিল করতে পারে। এই কথাগুলো হয়তো একটু লম্বা হচ্ছে, বিস্তারিত হচ্ছে, গল্প হয়ে যাচ্ছে, কিন্তু এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো দিয়ে কিভাবে একটা ন্যারেটিভ এস্টাবলিশ করানো যায়, সেই বিষয়টি এই মিডিয়ার অনেকেই, আমি সবার কথা বলবো না, অনেকে এই কাজটা করে আসছে। এটা একটা এক্সাম্পল। এই কাজটা এরকম প্রত্যেকটা জায়গায় হচ্ছে। এখন আমি এরকম বিভিন্ন স্টেক হোল্ডারগুলোর কথা বললাম, আরেকটা গুরুত্বপূর্ণ জায়গায় সমস্যা আছে। হয়তো আমাদের